আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে আপনাদের সামনে একটা সুখবর নিয়ে কথা বলবো, যে খবরটা শুনলে আপনারা খুশি হন বা খুশি হবেন। সুখবরটা ইতিমধ্যে গণমাধ্যমেও এসে গেছে, আপনারা অবশ্যই জানেন। আমি শিরোনামটা এভাবেই বলতে পারি যে ডক্টর ইউনূসের তাল, লয়, সুর সব কেটে গেছে। আমি দুদিন আগে গত শুক্রবারে একটা ভিডিও করেছিলাম যে ডক্টর ইউনূসের যে রাষ্ট্রপতি হওয়ার কথা আপনারা শুনছিলেন না, ডক্টর ইউনূসের সেটা খায়েশ ছিল। আমৃত্যু তার স্বপ্ন ছিল, শেষ জীবনে আমৃত্যু ক্ষমতার মসনদে বসে ক্ষমতার মসনদ থেকে সে কবরে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুর, লয়, তাল আসলে কেটে গেছে। যার কারণে ডক্টর ইউনূসের বিকল্প খোঁজা হচ্ছে। আমি গত শুক্রবারের ভিডিওতে এটিও বলেছিলাম যে একজনকে অফারও দেওয়া হয়েছে, আবদুল্লাহ আবু সাইদ। আপনারা খেয়াল করেছেন যে আবদুল্লাহ আবু সাইদ প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আড়ালে ঘন ঘন সাক্ষাৎ করছেন। শুধু বই পড়া নয়, পেছনে আরো অনেক কিছু আছে। যাই হোক, আজকের খবর হলো ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা কর্তন করা হয়েছে। 1 বছর থেকে সেটা 6 মাসে নামিয়ে আনা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার নামের সাথে তো আবার বলতে হয় যে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রশাসন। আপনি একবার ভাবুন তো, বর্তমান প্রশাসনকে ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়ে এসছে মেকানিজম করে। সেই প্রশাসন ডক্টর ইউনূসের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে কেন? ঘটনা কি? ভেতরে কি ঘটছে? ভেতরে কিছু একটা ঘটছে, সামথিং কুকিং। আপনারা সেই রান্নাটা খেতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। সরকার ইতিমধ্যে তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। যা আগে ছিল 1 বছর, তা এখন কমিয়ে করা হয়েছে 6 মাস। 6 মাসের ইতিমধ্যে 2.5 মাস চলে গেছে, আর মাত্র 3.5 মাস আছে। সূত্র বলছে ডক্টর ইউনূস আর বেশি দিন ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন না। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 10 আগস্টের পর তিনি আর এই বিশেষ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কেন এলো? সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তরের মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 10 ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে তাকে 1 বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনীর আওতায় সেই সুবিধা পুনর্বিবেচনা করা হয়েছে এবং সেই 1 বছরকে কেটে এখন 6 মাস করা হয়েছে। অর্থাৎ আগামী 10 আগস্ট পর্যন্ত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের কঠোর প্রোটোকল পাচ্ছেন। এবার আসা যাক, এই প্রজ্ঞাপনে আসলে কি ছিল। তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা সেই আদেশে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে ডক্টর ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী তিনি নিরাপত্তা পেয়ে আসছিলেন। বর্তমানে তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এমনকি দেশে বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। কিন্তু এই বিশাল নিরাপত্তা বলয় এখন সংকুচিত হয়ে আসছে। 10 আগস্টের পর এই বিশেষ বাহিনীর কোনো সদস্য আর তার সাথে থাকবেন না। একটু পেছনের কথা মনে করিয়ে দেই। 2024 সালের জুলাই ষড়যন্ত্রের পরে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ 18 মাস দায়িত্ব পালনের পর 2026 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বিদায় নেন। এখানে একটি চমকপ্রদ তথ্য হলো, ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই গ্যাজেট জারি করা হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই গ্যাজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে বা বিজি প্রেসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, এবং এটি গ্যাজেট আকারে বিজি প্রেস থেকে প্রকাশও করা হয়। এই গ্যাজেটটা কি আপনারা কেউ দেখেছেন? আমরা কেউ দেখিনি, এটা চোখে পড়েনি। সাধারণত সব সরকারি গ্যাজেট
ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং গেজেট প্রকাশ করা হয়, সেখানে এটি না থাকা নিয়ে জনমনে নানান প্রশ্ন তৈরি হয়েছে। আর আসলে ক্ষমতা হস্তান্তর করেছেন 17 তারিখে, 10 তারিখে তিনি জারি করেছেন ভিভিআইপি মর্যাদার। সাধারণত 2-1 দিনের মধ্যে গেজেট প্রকাশ হয়, কিন্তু গেজেটটাও প্রকাশ হয়নি আশ্চর্যজনকভাবে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটি বিষয়ে পরিষ্কার, প্রকৃতির বিচার হয়তো শুরু হয়ে গেছে। কারণ এই যে বাংলাদেশকে ব্যর্থ করার আমরা কিছু বিচার ইতিমধ্যে দেখেছি। আমি 2 দিন আগে একটা ভিডিওতেও বলেছিলাম, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বিরোধী একটা বাণিজ্য চুক্তির যে সাচিবিক দায়িত্বের যে সচিব, সেই সচিব স্বয়ং আল্লাহ ম্যালেরিয়ায় তাকে মেরে ফেলেছে। হঠাৎ করে সুস্থ মানুষ অফিস করেন, সব কিছু করেন, হঠাৎ অসুস্থ, হঠাৎ জ্বর, হসপিটালে ভর্তি, টেস্ট করে ম্যালেরিয়া হতে হতে তিনি পৃথিবী থেকে বিদায়। আমি বারবার এই কথাগুলো আপনাদের কানে হয়তো, আমি জানি না বিরক্ত লাগে কিনা, যদি কমেন্ট করে জানান যে আপনি বারবার এগুলো বলেন, আমাদের তো বিরক্ত লাগে। যদি কেউ বলেন তাহলে আর বলবো না, কিন্তু ভাই বারবার আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে, নবাব সিরাজউদ্দৌলার পতন আর শেখ হাসিনার পতন একই সূত্রে গাঁথা, একই স্টাইলের। নবাবের পতনকারীদের কি হয়েছিল আপনারা জানেন, শেখ হাসিনার পতনকারীদেরও একইভাবে অপঘাতে মৃত্যু ঘটবে। ওই যে বাণিজ্য সচিবের অপঘাতে মৃত্যু ঘটেছে, ইউনূসেরও অপঘাতে মৃত্যু ঘটবে, আরো নানা রকম কি ঘটবে আমরা সেগুলো দেখার জন্য আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখে। ডক্টর ইউনূসের ওপর যে জাল বিছানো হয়েছিল তা ধীরে ধীরে গুটিয়ে আসছে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষের একটি বড় অংশের ধারণা, প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। বর্তমানে যারা সরকারে আছেন তাদের প্রতি জনগণের আহ্বান, ডক্টর ইউনূসের বিচার যেন সঠিকভাবে নিশ্চিত করা হয়। অনেকে বলছেন যদি তাকে ছাড় দেওয়া হয় তবে স্রষ্টা আজকে যারা সরকারে আছেন তাদেরও ছাড় দেবে না। কিন্তু এই যে ডক্টর ইউনূসের নামে এত অভিযোগ, পুরো ইউনূস পরিষদের নামে এত অভিযোগ, তাদের বিচার হবে না, বিচার করবে না? এই যে হামে শত শত শিশু মারা যাচ্ছে, টিকা পাচ্ছে না, এবং নানা সমস্যার অন্ত নেই। সমস্যার কথা বললে ভিডিও হয়ে যাবে 20 মিনিটের, আপনারা জানেন সেগুলো। 10 আগস্টের পর যখন তিনি সাধারণ নাগরিক হয়ে যাবেন তখন আইনি প্রক্রিয়া বা জনরোষের মুখে তার অবস্থান কি হবে সেটি এখন দেখার বিষয়। ক্ষমতার দাপটে যে সুযোগ সুবিধা তিনি নিয়েছিলেন তা এখন বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে এই যে বড় পরিবর্তন, 1 বছরের সুবিধা 6 মাসে কমিয়ে আনা এবং গ্যাজেট নিয়ে রহস্য, এগুলো কেন ঘটছে আপনি কি মনে করেন? এগুলো ঘটছে যারা ডক্টর ইউনূসকে পাহারা দিয়ে রেখেছে তারা আসলে ডক্টর ইউনূসের আর দায়িত্ব নিতে এখন চাইছে না যখন, তখন ডক্টর ইউনূসের সুযোগ সীমিত হয়ে আসছে, ডক্টর ইউনূসের গুটিয়ে আসছে সবকিছু। ডক্টর ইউনূস বিচারের আওতায় আসবেন, সেটা মানব সৃষ্ট বিচার, মানব কর্তৃক বিচার হোক, আর প্রকৃতি কর্তৃক বিচার হোক, আর নিয়তি কর্তৃক বিচার হোক, আর আল্লাহ কর্তৃক বিচার হোক, বিচারের আওতায় আসবেন। শুধু ইউনূস না, ইউনূস পরিষদের যতগুলো আছে সবার বিচার হবে, এবং যারা যেভাবে দেশকে ধ্বংস করছে তাদের সবার বিচার আমরা দেখবই ইনশাল্লাহ। এখন বিচারগুলো কিভাবে হয়, কোন প্রক্রিয়ায় হয় সেটি এখন দেখার বিষয়। আমরা দেখতে থাকি যে সামনে কি ঘটছে। আসসালামু আলাইকুম। এদেশে সার্কাসের তো অভাব নেই, আমরা প্রতিনিয়ত সার্কাস দেখছি। নতুন এক সার্কাস শুরু হয়েছে। ডক্টর ইউনূস সরকারের যেই উপদেষ্টারা ছিলেন তাদের অনেকেই এখন একে একে গণমাধ্যমের সামনে নিজেদের পক্ষে সাফাই গাইছেন, জনরোষ থেকে বাঁচতে কোথায় কোথায় তাদের সীমাবদ্ধতা ছিল ডক্টর ইউনূস সরকারের সময় সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন অপকর্ম সম্পর্কে তারা নিজেরাই এখন সমালোচনা করছেন। সেই সার্কাসের ধারাবাহিকতায় এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন ডক্টর ইউনূস সরকারের সময় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করা ফরিদা আক্তার। তাকে আমরা সবাই খুব ভালো করে জানি। এই ভদ্রমহিলা এনসিপির ভাবগুরু, তাত্ত্বিক নেতা ফরহাদ মজহারের সহধর্মিণী। এই ফরহাদ মজহার আবার ইউনূস সরকারের সমালোচনা একদিকে করতেন, আবার তিনি নিজের স্ত্রীকে উপদেষ্টা বানিয়ে বসেছিলেন, সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছিলেন, আবার ইউনূস সরকারের সমালোচনা করছিলেন। সমালোচনা এই জন্য করছিলেন যেসব জায়গাতে এনসিপির আপত্তি ছিল সেই সব জায়গাতে এনসিপির হয়ে তিনি ইউনূস সরকারের সমালোচনা করছিলেন। অনেক কিছু করতে
যাতে বাধ্য হয় ডক্টর ইউনূস, সেই জায়গা থেকে তিনি খুব উচ্চকণ্ঠ ছিলেন। এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি যে কতটা ভয়ঙ্কর, আমাদের বিষ পান করার মতন একটা চুক্তি ডক্টর ইউনূস সরকার করে গেছে, সেটি এখন আমাদের সবার কাছে মোটামুটি খোলাসা। সেই বিষয় নিয়েই এখন ফরিদা আক্তার সেমিনার সিম্পোজিয়ামে কথা বলছেন। তিনি কতটা বাধা দিয়েছিলেন, কতটা আপত্তি জানিয়েছিলেন এই চুক্তির বিষয়ে, এবং এই চুক্তি যে কতটা ক্ষতিকর বাংলাদেশের জন্য, না আত্মহত্যার সামিল, সেই বিষয়গুলো তিনি মনে করিয়ে দিচ্ছেন। এবং তার সর্বশেষ পদক্ষেপ হিসেবে তিনি ডেইলি স্টারে একটি দীর্ঘ আর্টিকেল লিখেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় মাংস, পোলট্রি এবং অন্যান্য প্রাণীজ পণ্য যে আমদানি করা হবে তার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেছেন। এর আগেও তিনি একটি সেমিনারে এই ধরনের কথা বলেছিলেন। এই আর্টিকেলেও তিনি বলেছেন যে কথা, সেখানেও তিনি বলছিলেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি হয়নি, বরং প্রক্রিয়াটা অনেক আগে থেকেই চলছিল। একটি দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে বসে আছি। এমনকি সরকারের ভেতরেও সবাই সবটুকু জানতে পারবে না, এটা তো হতে পারে না। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যতটুকু জানতেন সে বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, আপত্তি জানিয়েছিলেন, আবার অনেক কিছুই জানতেন না যা এখন আমাদের সামনে আসছে। তার বিষয়ে দু একটি কথা বলব পরে। তার আগে তিনি তার সেই দীর্ঘ আর্টিকেলে আরও কী কী বলছেন সেটি একটু ছোট আকারে বলি। তিনি এই কথাও মনে করিয়ে দিয়েছেন যে 2025 সালের জুনে ইউনূস সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, তার যে মন্ত্রণালয় অর্থাৎ ফরিদা আক্তারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোলট্রি বাচ্চা, ক্যাটফিশ এবং নারী ভুঁড়ি আমদানি করা হবে, সে বিষয়ে অনুমোদন প্রয়োজন। কিন্তু এসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশে জনস্বাস্থ্য ও প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জেনেটিক রোগের সম্ভাবনা যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় তার পক্ষ থেকে, এবং তিনি এসবে আপত্তি জানান। এবং যেই পণ্যগুলো আসবে তার টেস্টিং ব্যবস্থা বাংলাদেশে থাকবে না, সেটি উল্লেখ করে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রে উচ্চমানের টেস্টিং ব্যবস্থা থাকলেও আমাদের দেশে সে দেশের পণ্য আসার আগে নিজস্ব পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম চুক্তিতে এ ধরনের কোনো সুযোগ রাখা হয়নি, ওখানে যা আছে সেটাই মানতে হবে। এবং এই যে পণ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে আসবে সেগুলো স্রেফ ডাম্পিং ব্যবস্থা হিসেবে এগুলো আনা হচ্ছে বা যুক্তরাষ্ট্র পাঠাবে। তিনি যেটি খোলাসা করছেন যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদিত মাংস বাংলাদেশে ডাম্পিং হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ যে মাংসগুলো আসবে সেগুলো ওভার প্রোডাকশন, যুক্তরাষ্ট্রে যে অতিরিক্ত উৎপাদিত পণ্যগুলো মাংস সেইগুলোই বাংলাদেশে আসবে এবং সেগুলো বিষ সমতুল্য। জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন কর্ন খাওয়ানো হয় এবং ওদের ওভার প্রোডাকশনকে ওরা সমুদ্রে ফেলতে পারছে না বলে আমরা তাদের ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছি। এতে দেশের প্রায় 2 কোটি খামারি এবং পশুপালন নির্ভর মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি যা বলছেন কথাগুলো কিন্তু সত্য, অবশ্যই সত্য। কিন্তু কেন এখন এই পর্যায়ে এসে বলছেন? আরেকটু বলি তিনি কি বলছেন আর্টিকেলে। নাগরিক হিসেবে সরকারের একজন হিসেবে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করেছি, শেষ দিন পর্যন্ত লড়েছি, তবে শেষ পর্যন্ত সরকারের ভেতরে থেকেও চুক্তি ঠেকাতে পারিনি। এই না পারার দায় আমারও রয়েছে। বেশ ভালো কথা, আপনি সত্য বচন উল্লেখ করছেন, আপনি দায় স্বীকার করে নিচ্ছেন। দায় যদি থেকেই থাকে, ইউনূস সরকার বিদায় হয়ে যাওয়ার পরে কথাগুলো বলছেন কেন? এর আগে কয়েকদিন আগে যে সেমিনারে বক্তব্য দিলেন বা সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এরকম কোনো কথা কেন ইউনূস সরকার থাকতে, আপনাদের সরকার থাকতে জনসম্মুখে প্রকাশ করেননি? ভয় কী ছিল? উপদেষ্টা পদ চলে যাওয়ার? এখন একেবারে ফ্রেস্তা সেজে যাওয়া হচ্ছে। মুদ্রা কথা,
এটুকু স্পষ্ট করে বলতে চাই, দায় আছে যদি এমনটা মনে করেই থাকেন, মামলা ঠুকে দিন আদালতে। আপনার নিজের সরকারের বিরুদ্ধে মামলা করুন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করুন, এবং সেই মামলার রাজসাক্ষী হন। দেখি তো কতটা দেশপ্রেম আপনাদের মধ্যে রয়েছে। তিনি আবার করণীয় সম্পর্কে বলে দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের পারস্পরিক বাণিজ্য চুক্তি 9টি দেশের সঙ্গে হয়েছে, তার মধ্যে একটি মালয়েশিয়া। এই মালয়েশিয়া 2026 সালের 15ই মার্চই তারা এই চুক্তি থেকে সরে আসে, চুক্তিকে অকার্যকর ঘোষণা করে। এই ঘটনা বাংলাদেশকে চুক্তিটি সম্পর্কে পুনর্মূল্যায়ন করতে অথবা মালয়েশিয়ার সিদ্ধান্ত অনুসরণ করতে সরকারকে উদ্বুদ্ধ করবে। আরে বাবা, সরকার কি করছে না করছে আমরা তো দেখছি। সেই সরকার মানে বর্তমান বিএনপি সরকার যাতে এই ধরনের চুক্তি বাস্তবায়নের পথটি অব্যাহত না রাখে তার জন্য উদ্যোগী হন, আরও উচ্চকণ্ঠ হন। কে মানা করেছে? পীর বাঁচাতে, জনরোষ থেকে পীর বাঁচাতে এখন বড় বড় কথা বলছেন। এর আগেও 2-1 উপদেষ্টা এরকম গণমাধ্যমের সামনে এসে বড় বড় কথা বলেছেন, আমাদের এই সীমাবদ্ধতা ছিল, আমাদের এই লিমিটেশনস ছিল, আমরা সব জায়গায় ঢুকতে পারিনি, কিচেন ক্যাবিনেট ছিল, আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। এখন আবার পণ্ডিত তাত্ত্বিক ফরহাদ মজহারের সহধর্মিণী হয়ে আপনি সত্য বচন আমাদের সামনে তুলে ধরছেন, সরকারকে রিভিউ করতে বলছেন। সরকার কি করবে? অবশ্যই সেটি সরকার সিদ্ধান্ত নেবে। অবশ্যই সরকারের যে সিদ্ধান্ত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই এগুলো মেনে নেওয়ার পক্ষে নই। কিন্তু একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সেই ডক্টর ইউনূস সরকারের যে প্রশাসন, একজন কর্তা ব্যক্তি হিসেবে আপনি সরকারের উপরে চাপ প্রয়োগ করুন, নিজের জায়গা থেকেই উদ্যোগী হন। আরও কত ধরনের চাপ প্রয়োগ করা যায়, শুধুমাত্র কথাবার্তা বললেই তো হবে না। এবং ফরিদা আক্তারের কথা যদি সত্য হয়ে থাকে যে উপদেষ্টা পরিষদের কেউ আপত্তি জানিয়েছিল, তীব্র প্রতিবাদ জানিয়েছিল, যদি তাই হয়ে থাকে তাহলে এই চুক্তিটি আসলে কার উদ্যোগে হয়েছে এখন মোটামুটি স্পষ্ট। ডক্টর খলিলুর রহমান নিজে বলছেন যে এই চুক্তিতে গোপনীয়তা বলে কিছু নেই, আর ফরিদা আক্তার বলছেন এই চুক্তিতে যথেষ্ট গোপনীয়তা ছিল যেটি আমরা আগে জানতে পারিনি। ডক্টর খলিলুর রহমান মার্কিন এজেন্ট হিসেবে এই দেশে প্রবেশ করেছেন ডক্টর ইউনূসের হাত ধরে, পরবর্তীতে বিএনপি সরকারের ঘাড়ে সওয়ার হয়েছেন। বিএনপি সরকার তাকে এই মুহূর্তে কোলে তুলে নিয়ে বসে আছে। কথা বলতে আমরা বাধ্য হচ্ছি, কিসের বিনিময়ে, কিসের আশায়, কিসের চুক্তিতে, পেছনের কারণগুলো কি আমরা স্পষ্ট করে জানি না, তবে অনেক কিছু অনুমান করা যায়। এই খলিলুর রহমানের বিরুদ্ধে দরকার পার্সোনালি আপনারা আদালতে শরণাপন্ন হন, তখন তো অনেক কিছুই খোলাসা হয়ে যাবে। আর যদি রাজসাক্ষী হয়ে থাকেন, যদি বা হওয়ার ইচ্ছা কোনো ক্রমে থেকে থাকে, অবশ্যই আপনাদের অনেক অপকর্ম মানুষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। শুধু মুখে লম্বা লম্বা কথা বললেই হবে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।